नमस्कार, CNN 24 के साप्ताहिक समाचार में मैं रवि शुक्ला आप सबका स्वागत करता हूं। चलिए देखते हैं साप्ताहिक सुर्खियां। असम प्रदेश बीजेपी के अध्यक्ष और रंगिया विधायक भवेश कलिता सांगठनिक आदान प्रदान और पार्टी नेताओं से बातचीत करने के लिए बराक के 3 दिवसीय दौरे पर आए। नॉर्थ ईस्ट बीजेपी के भीष्म कहे जाने वाले कविंद्र कायस्थ से मुलाकात की और जन्मदिन की शुभकामनाएं दिया। बाद में सर्किट हाउस में पत्रकारों से बात करते हुए उन्होंने कहा कि शिलोंग में केंद्रीय गृह मंत्री के आगमन पर विभिन्न स्तरों के पार्टी नेताओं की बैठक होगी। मेघालय के इस दौरे के कार्यक्रम में गृह मंत्री के साथ पूर्वोत्तर के विभिन्न मुद्दों पर चर्चा होगी। इस 3 दिवसीय दौरे में विधायक कलिता कछार के अलावा करीमगंज और हैलाकांदी में पार्टी कार्यकर्ताओं से संगठनात्मक मुद्दों पर चर्चा करेंगे। गुवाहाटी पर आहिलो बराक भैली 3খন जिला বিশেষকৈ হাইলাকান্দি কৰিমগঞ্জ আৰু কাছাৰ এই 3খন জিলাত আমাৰ সাংগঠনিক ভেটি আৰু লগতে দলৰ কাম কাজ কিদৰে চলি আছে গোটেইখিনি কথা মনিটৰিং কৰাৰ নিমিত্তে আৰু কাৰ্যকৰ্তাসকলক সমান মত বিনিময় কৰা আৰু লগতে আমাৰ শ্ৰদ্ধেয় নেতা এই অঞ্চলৰ জ্যেষ্ঠ নেতা অসম প্ৰান্তৰ বিজেপিৰ যিজন প্ৰতিষ্ঠাপক আছিল শ্ৰদ্ধেয় কবিন্দ্ৰ কায়স্থ ডাঙৰীয়া প্ৰাক্তন মন্ত্ৰী তেখেতৰ জন্মতিথি আৰু জন্মতিথিত শুভেচ্ছাও দিয়া হ'ল। তেখেতৰ খবৰ ল'লোঁ। তেখেতৰ দীৰ্ঘায়ু কামনা কৰিছোঁ, সুস্বাস্থ্যৰ অধিকাৰী হৈ থাকক। লগতে বৰাক উপত্যকাত আমাৰ দলৰ সাংগঠনিক ভেটি কিছু মানে আৰু অধিক সক্ৰিয় কৰাৰ নিমিত্তে ইয়াত আমাৰ 3 দিনীয়া প্ৰৱাসলৈ আহিছোঁ। আচ্ছা, পৰহি দিন 18 তাৰিখে আমাৰ সন্মানীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া মানে শ্বিলংলৈ যাব। তাত NEC মিটিং আছে, নৰ্থ ইষ্ট কাউন্সিলৰ, যিহেতু গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া সেইখন কমিটিৰ অধ্যক্ষ। লগতে আমাৰ নৰ্থ ইষ্টৰ যিহেতু গোটেইখিনি বিষয়ববীয়াক এবাৰ লগ পোৱাৰ নিমিত্তে নিজ নিজ জিলাত বা নিজ নিজ ৰাজ্যত কিদৰে সাংগঠনিক কাম চলি আছে এই আটাইখিনি কথা পৰিস্থিতি বুজ লোৱাৰ নিমিত্তে তেখেতে যিহেতু শ্বিলঙত থাকিবই, সেই নিমিত্তে আমাৰো আটাইকেইখন ৰাজ্যৰ বিষয়ববীয়াসকল প্ৰেচিডেণ্ট সংগঠন মন্ত্ৰী সকলোকে তেখেতে আমন্ত্ৰণ কৰিছে। এতিয়া আমি নাজানো বিধায়কসকলে এতিয়া বিধানসভাত এইটো কুৱেশ্যন অনা নাই বা উত্থাপন কৰা নাই যে দৰমহা বঢ়াব লাগে বুলি। মেঘালয় মমতা বেনাৰ্জী বাইদেউৰ এটাই আছিলে এনচিপি নহয় তৃণমূল কংগ্ৰেছৰটো আহি এতিয়া বিজেপিতে যোগদান কৰিছে। NPPৰ পৰা 2জন, নিৰ্দলীয় এজন, 4জনকৈ যোৱা কালি দিল্লীত আপোনালোক সকলো অৱগত যে 4জন বিধায়কে নিজৰ নিজৰ দল ত্যাগ কৰি ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান। ই এটা আমাৰ কাৰণে গুড চাইনিং। আৰু এই পৰিৱেশ যিটো ৰচনা হৈছে আগন্তুক দিনত মেঘালয় ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যি এলায়েন্স পাৰ্টি আমি আছিলোঁ, আমি যিটো দেখিবলৈ তাৰ যিটো বাতাবৰণ, তাৰ যিটো এনভাইৰনমেণ্ট, এই এনভাইৰনমেণ্টে কৈ আছে যে অহা যি বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব অচিৰেই এই নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টি অধিক আসন লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। কেলৈ কংগ্ৰেছৰো হৈ আছে কি ভাৰতৰো কৰিব? কংগ্ৰেছে এৰিয়ে গ'ল মানুহবিলাকে। কংগ্ৰেছ দুটকীয়া নতুন হৈছে, মানুহবিলাক ইয়াৰ জড়িত হৈ আছে। কোনো দল সংগঠন অহা নাই, সেইকেইটাই মানুহ, তাতো কমিছে। ভাৰত জোৰে কোনো প্ৰভাৱ পেলাব নাই, কোনো প্ৰভাৱ পেলাব পৰা নাই। ডে টু ডে তেওঁলোকৰ এক্টিভিটি বেয়া। গুজৰাট কি দেখা পালে? ভাৰত জোৰটো গুজৰাট চৰো হৈ গ'ল, তেওঁ কংগ্ৰেছৰ অৱস্থা আৰু খুব বেয়া হৈ গ'ল। লেণ্ডশ্লাইড যিটো ভাৰ্ডিক পালে যে গুজৰাটত কস্মিন কালো এনেকুৱা আমাৰ ৰিজাল্ট নাছিলে, যিটো ৰিজাল্ট এইবাৰ পাবলৈ সক্ষম হৈছে কেৱল নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বিচক্ষণতাৰ বাবে, তেখেতৰ সফল নেতৃত্বৰ কাৰণে। আজি তেখেতে যি দেশখনক লৈ গৈছে, ভাৰতবৰ্ষৰ স্বাভিমান বৃদ্ধি কৰিছে, হিন্দুস্তান ৰাইজৰ সন্মান বৃদ্ধি কৰিছে। আজি ৰাইজ সন্তুষ্ট আছে, জনতা জনাৰ্দন। 2024 যি লোকসভা নিৰ্বাচন হ'ব, আকৌ ভাৰতীয় জনতা পাৰ্টি বিশাল ব্যৱধানত জয়যুক্ত কৰিব। 300+ সাংসদ আমি পাবলৈ সক্ষম। क्षेत्र में पेयजल की किल्लत, एक वृद्ध व्यक्ति नदी में पानी लेने गया। सुकुमार दास नाम का यह वृद्ध व्यक्ति पानी लेते समय नदी में डूब गया। गुरुवार की सुबह घर के लिए पानी लाते समय घरा नदी में फिसल जाने के चलते यह आदमी नदी में डूब गया। घटना दुगरी पार प्रथम खंड के उदारबन विधानसभा क्षेत्र के सोनई नदी में हुई। इस घटना से इलाके में हड़कंप मच गया। SDRF की टीम मौके पर तलाशी और बचाव अभियान चलाया। জল হয় না, ও তার নদীত গিয়া গাদ্দা জল মানে গাড়াও পলির মধ্যে আমরা গিয়া জল আনি এবার যে জল ছাড়লে তারা জিও দিয়া লইলায় মোটর লাগাইয়া, কারেন্ট লাগাই লইলে আমরা 1 ফুটা জল পাই। আজকে ও জলের কারণে ও বয়স্ক মানুষ মারা গেছে। আপনারা কোন ভোট দেন? আমরা তো উদারবন এরিয়া। উদারবন থেকে কোনো আপনারা সাড়া পাই নাই? আপনারা কোনো কমপ্লেইন করা করে না, কোনো সারা পাই না, না না কিছু পাইছি না। আপনি জল খাওয়ার জল নদীর জল
ও নদীর জল আমরা খাই। না গতিকে আজকে আমরা দাদা মারা গেছে এখানে তান করে ছেলে মেয়ে নাই 3 মেয়ে আসলা তার বিয়াই গেছে আর বয়স্ক তান আমার জাল একজন তাই নাইতে পারেন না নদী তাই অসুস্থ আইতে পারেন না এরপরে দাদা তাই কাজও যাওয়ার আগে তাই জল নেই বয়স্ক মানুষ তো 70 বছর তার কাজ গিতাও ঠেলা চালাইন গিয়া বাজারও ছেলেও নাই ও ঠেলা না না নদীর তাকি নেই ও তো ছোট ছোট বাচ্চা জল নেওয়ায় তো জলের অসুবিধায় তাই না আজকে মারা গেলা আর জানেন নি আমরা কালকে গিয়া তিন গড়ি গ্রাম থাকি গিয়া 15 হল জল আনছে কত দূর দিয়ে খাবার জল আর নদী তো জানলাম তাই আটু আনতে গাড়ি যায় আটু আনতে গাড়ি যায় আজকে রাজা সুনাই ডুংরি ভার পাট ওয়ান রাজার ভাট কই নটা না না উদার বন্ধে দিয়া ভুল দিই আমরা ওই আর জলের অসুবিধায় আমরা বেশ যন্ত্রণা করিয়া জানি নদীর স্নান করতাম গুলা জল আর ও আজকে যেন একজন মারা গেছেন তারপরে আজকে জল দিছে ওটাও যেন গুলা জল আজকে জল দিল খানে মরার পরে জল দিল খানে জল দেয় না জল দেয়ও না হ্যাঁ খাই না তো জল আনাত গেলে আমরা সব রয় না তো দুইটা লই যাও আমরা রয় না যতদিন দুইটাও ভাবা যায় না काटीगोरा में सामुदायिक पर्व के जश्न से पहले क्लासरूम में भीड़े 2 शिक्षक, लोगों ने स्कूलों में जरा ताला। सामुदायिक उत्सव के एक दिन पहले कक्षा में 2 शिक्षकों के बीच लड़ाई के कारण माता पिता और ग्रामीणों ने स्कूल पर ताला लगाकर रूम को बंद कर दिया। इस घटने से पूरे इलाके में तीखी प्रतिक्रिया हुई। घटना काटीगोरा शिक्षा प्रखंड अंतर्गत लहमली पाठशाला नंबर 1259 में हुई। स्कूल की शिक्षिका ने कहा कि स्कूल की शिक्षिका फातिमा बेगम चौधरी उसे प्रताड़ित करती रहती हैं। ম্যাডাম কি হয়েছে স্কুল আপনার স্কুল আজকে আমি যখন সকালে আইছি স্কুল আসার পরে আমি অ্যাটেন্ডেন্সের সিগনেচার করছি করিয়া ক্লাসরুমে আইছি তখন আরো 3 জন টিচার আসছিলাম মলয় দাস আর ফাতিমা বেগম চৌধুরী আর রফিকুদ্দিন স্যার তারা ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স দিয়ে আমার প্রেসিডেন্ট রসলা শাহিদা বেগম তারা ক্লাসরুমে অফিস রুমে একটা গল্প করা আমি ক্লাসে ঢুকছি এই দেখছি টিচারের ম্যাডামের অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে আইসুন তখন আমি তারা অ্যাটেন্ডেন্সের পরে আমি বাচ্চাগুলো তারা ক্লাসরুমে অফিস রুমে গিয়ে আবার কিতে জানি গল্প করা আমি সব স্টুডেন্টে তাড়া করাইয়া করছি আজকে আমরা শিশু প্রার্থনা পড়েছিল আমি তারা হাত জোর করাইয়া শিশু প্রার্থনা বাচ্চারা পড়াইলাম 3বার পড়ানি পরে যখন দেখছি আমার হেড টিচার আইসুন আবার পরে তাই বাচ্চাগুলো লিয়া কালকে তো 15 তারিখে আমরা প্রোগ্রাম কমিউনিটি ফেস্টিভ্যাল তো তার ছাত্রগুলো নিয়ে বাইরে গেছেন 7-8টা ছাত্র নিয়ে ম্যাডাম ক্লাসরুমে ঢুকছেন ঢুকিয়া কইছেন কালকে পড়াইমু বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন খুব বাজে যেটা আমি এখন বলতে পারছি না এখানে তো কইছেন কালকে আমি সারা রাত্র ঘুমাইছি না খানছি আজকে স্কুলে পড়াইমু চাকরি করলে করমু বেডওয়ার্ড একটা কইছেন করার পরে কইছেন আজকে জেতা ফাড়ে করিয়া যাইব তখন 2-3 জন গার্জিয়ান ছিল এখন আমি বলছি আপনারা শুনেন আমার একজন কলিগ আছিল মলয় দাস ওনাকে আমি বলছি যে স্যার কি করবো রেকর্ডিং করবো নাকি উনি বলছেন না করতে লাগবে না ম্যাডাম বাদ দেন তখন আমার এসটি হেড টিচার উনি এসে আমার বাদে পিক আপ নিচ্ছেন তো আমার মলয় দাস কলিগ উনি ওনাকে ঠেলা মারে বলছেন স্যার সরেন আরও 2 জন গার্জিয়ান ছিল ওনারাও ঠেলা মারে ওনাকে সরিয়ে দিয়েছে তারপরে তো গ্রামের গার্জিয়ানগুলো আসছেন আর হুলস্থুল শুরু হয়েছে ওইটাই যাওয়া আসার সময় মানে ওই সময়ও দেখি যে কোনো টাইমে আইলে দেখি মানে দিদি যেরকম পড়ায় মানে এরকম মানে ভালোভাবে পড়ায় মানে কোনো সীমা নাই মানে আমার খুব বেশি ভালো লাগছে গতিকে আমি বারবার ফিরিয়ে উনি এই দিদিরে আমরা অন্য মাস্টরের লগে কিতা ঝগড়া চলে তারা বিভিন্নভাবে খারাপ পয়সা চলে গতিকে তাই বড় দুঃখিত কইন 2 দিন বাদে ও বাড়ি যায় না আমার চাচি আছে প্রেসিডেন্ট তার কাছেও যাই গিয়া তাই মানে দুঃখটা পাবেন কালকেও আমি ভাত্তর বাঙ্গাত আসলাম তখন গিয়াও কালকে গিয়ে আমার মানে প্রবলেমটা কইতরা আমি শুনি আর কিছু কথা কত নাই আমি কোনো তালা মারা হয়েছে মানে ও ঝামেলার কারণে মানে স্কুলে পড়া শোনার কিছু হয় নাই তারা লামসাম দরবার দিয়ান করছন করিয়া আর কিতা এখন মিটিং করিলে এটা চাইতরা আমরা না করিয়া গাঁর মানুষ লইয়া আমরা তালা মারি রাখি। भारत में वेटिकन सिटी के राजदूत आर्क बिशप लियोपोल्डो गिरेली जो 2 दिवसीय यात्रा पर सिलचर पहुंचे हैं क्षेत्र की सांस्कृतिक परंपराओं
और परंपराओं के मिश्रण से प्रभावित हुए। शुक्रवार को सिलचर होली क्रॉस स्कूल में घाटी के विभिन्न समुदायों द्वारा पारंपरिक नृत्य प्रदर्शन के साथ उनका स्वागत किया गया। उनके आगमन को लेकर होली क्रॉस स्कूल में एक सभा का आयोजन किया गया। बैठक में न केवल बराक घाटी बल्कि उत्तर पूर्व के विभिन्न हिस्सों से ईसाई मिशनरी पादरी शामिल हुए। वहीं राजदूत की इस बैठक में बराक घाटी के अलग अलग हिस्सों के गणमान्य लोग भी मौजूद थे। इस बैठक में राजदूत आर्क बिशप लियोपोल्डो गिरोली ने कहा, हालांकि इस नॉर्थ ईस्ट में हजारों लोग रहते हैं लेकिन सब एक घर के जैसे रहते हैं। इतनी विविधता में सामंजस्य कहीं और दिखाई नहीं देता है। यह विशेष रूप से इसकी बेहद खूबसूरत होने का प्रमाण देती है, जो बराक घाटी के लोगों को शांति, सद्भाव और एकता का संदेश के लिए जाना जाता है। Is the joy also of our gathering here today. I'm very pleased and happy to share with you these few days and learn also for your rich culture, as Bishop Stephen mentioned. In this religious and cultural setting, I offer you my greetings of friendship, respect and fraternal love, also on behalf of Pope Francis. I appreciate very much your spirit, the spirit of Barak Valley, spirit of fraternity, hospitality, and I would say also joy, love, welcoming very much spirit of goodness, as you underline, dear Bishop. Pope Francis exhorts us to promote our way of being a church, so that all of us, bishops, the priests, clergy, religious and lay faithful, we have to journey together, pray together, walk together, work together, listen carefully to one another, help one another, and actively participate in the life and mission of the church. सिलचर मेडिकल कॉलेज अस्पताल के ब्लड बैंक का इस्तेमाल दलालों द्वारा अवैध रूप से रक्त बेचने के लिए किया जा रहा है। सिलचर मेडिकल कॉलेज अस्पताल के ब्लड बैंक के प्रभारी डॉक्टर राजीव विश्वास ने मंगलवार को पत्रकार से मुलाकात कर यह बात कही। उनके द्वारा रक्त की अवैध बिक्री को रोकने के परिणाम स्वरूप एक मंडली उन्हें लगातार बदनाम कर रही है। उन्होंने कहा, सिलचर मेडिकल कॉलेज अस्पताल ही नहीं बल्कि शहर के हर स्वास्थ्य केंद्र में पैदा होने वाले बायोमेडिकल वेस्ट को मेडिकल कॉलेज भेजा जाता है। अकेले मेडिकल ही रोजाना 30 से ज्यादा ब्लड बैग खाली करता है, जो बायोमेडिकल वेस्ट मैनेजमेंट विभाग को जाता है। निजी अस्पतालों से बायोमेडिकल वेस्ट जोड़ने से यह संख्या काफी बढ़ जाएगी। यह बात सिलचर मेडिकल कॉलेज अस्पताल के ब्लड बैंक प्रभारी डॉक्टर राजीव विश्वास ने हाल ही में सिलचर मेडिकल कॉलेज अस्पताल के डंपिंग ग्राउंड में खून के 30 पैकेट बिखरे होने की शिकायत के बारे में कही। गौरतलब है कि हाल ही देखने में आया है कि मेडिकल कॉलेज के डंपिंग ग्राउंड में खून के करीब 30 पैकेट बिखरे पड़े थे। इस घटना से इनकार करते हुए डॉक्टर राजीव विश्वास ने कहा कि मेडिकल और निजी अस्पतालों में रोजाना निकलने वाले कचरे की तुलना में 30 पैकेट बहुत कम है। हालांकि खून के खाली पैकेट इस तरह डंपिंग ग्राउंड में नहीं छोड़े जाने चाहिए। उन्होंने इस मामले में अधिकारियों से चर्चा की। अधिकारियों ने कहा कि इसकी जांच की जा रही है। যেটা আমার এরিয়া একটা আছে বিএমডব্লিউর জন্য, আমার টিবি হসপিটালের কাছে একটা এরিয়া আছে। কারণ আগে ইনসিনারেটরটা ছিল আমার এখানে, এখন যেটা 500 বেডের হসপিটাল যেটা বানাইছি ওর সামনে ছিল। তো তারা কি জমিটা ছেড়ে দিতে লাগে, তার জন্য ওই ইনসিনারেটরটা আমি শিফট করে নিয়েছি ওই জায়গায়। আর এই বিএমডব্লিউ যে বায়োমেডিকেল ওয়াশটা কেবল এসএমসির না, তো একটা নার্সিংহোম আর কয়েকগুলো ইনস্টিটিউশন থেকে আমার এখানে আয়। কথা হলো কি, এই ব্লাড ব্যাগগুলো যদি ভালো করে দেখা যায়, দেখা যায় তো বহুত পুরানো ব্লাড ব্যাগ। আর সেকেন্ড কথা হলো কি, আমার একটা সময় থাকে যে আনিয়া জিনিসটা ডিপোজিট করা আর বার্ন করার মধ্যে যেটা সময় লাগে, এই সময়টার মধ্যে এই ভিডিওটা বা ইয়েটা ফটোটা খিচা হয়েছে। তো জিনিসটা হলো কি, আমি যেটা দেখছি একটা নিউজ পোর্টালে যে ডাইরেক্টলি they are attacking the blood bank
ব্লাড ব্যাংকের এখানে কোনো রোল নেই, তারা এক্সপার্ট সিস্টেম তারা করছে। কথাটা হয়েছে কি, আমার যেটা টেম্পোরারি সাইট, এই টেম্পোরারি সাইটটাতে আমি জিনিসটা ডাম্পিং করে রাখি, তারপরে যা যেরকম ডিসপোজ করতে লাগে, কয়েকগুলো বার্ন করতে লাগে, কয়েকগুলো ডাম্পিং করতে লাগে, কয়েকগুলো মাটি খান্দিয়া ওইটা মানে ফিল আপ করে রাখতে লাগে, এরকম আমি সিস্টেমে করা যায়। তো একটা সময় থাকে যে জিনিসটা আনা আর সিস্টেমেটিক্যালি ওইটা ডিসপোজ করার মধ্যে, এই সময়টার মধ্যেই এই ফটোটা খিচা হয়েছে। আর কথা হলো কি, এগুলো নিয়ে এক নম্বর ব্যাপার হলো কি ইনস্টিটিউশনের বদনাম একটা হয়, 2 নম্বর হলো কি এটা পজিটিভ, এটা নেগেটিভ ইম্প্যাক্ট একটা হয় ভলুন্টারি ব্লাড ডোনর এগেনস্টে। আর একটা মানে এইরকম সূত্র আছে, তারা চায় না যে কি শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক আপলিফ্ট করুক। গত 3-4 বছরে আমি যতটুকু চেষ্টা করছি শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের বহুত কিছু ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করছি, আর আমি একটা সিস্টেমে নিয়ে আসছি ইন কম্পারিজন টু প্রিভিয়াস স্ট্যাটাস। এখন কথা হচ্ছে কি, এই ব্লাড ব্যাংকটা একটা মোটো করে নিয়ে কয়েকগুলো মানুষই মানে এইরকম মানে নিউজ স্প্রেড করে, মানুষকে ভ্রান্ত নিউজ কয়েকগুলো স্প্রেড করে, তার জন্য মানে কি হয়েছে অবশ্যম্ভাবীলি এইটা কি হয় মানে কি নেগেটিভ ইম্প্যাক্ট একটা ডোনারের সামনে আইবই, কিন্তু তার ফলে কিটা আইব, লসটা তো পাবলিকেরই হইব না। ফোন করিয়া কইছিল যে পাওয়ার গ্রিড কর্পোরেশন আমাকে একটা দিতে চাই, সঙ্গে সঙ্গে আমি বহুত একটা প্রোগ্রেসিভলি আমি কাজটা করতে যাচ্ছি। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট অফ আসাম থেকে একটা লেটার পেলাম গত সপ্তাহে, যে 3 বিঘা জমি লাগে, মানে 1 একর জমি লাগে। এই 1 একর জমিতে বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজালের জন্য তারা প্রজেক্ট নেবে। ইমিডিয়েটলি সেম ডে ডিসি স্যার আমাকে যখন বললো, সেম ডে আমি ল্যান্ড ডিমার্কেশন করিয়া 3 বিঘা জমি তারাকে দেওয়া যাচ্ছে। পসিবলি উইদিন শর্ট টাইম ফিক্স আর পার্মানেন্ট ইনসিনারেটর একটা হইব এখানে। তার কস্ট অ্যামাউন্ট কি বাড়াতে পারে? কস্টটা বেশি, না হলে তো আমি করে দিতাম। 2 to 3 crores এরকম হবে। ওখানে সিভিল স্ট্রাকচারও থাকে, ডিফারেন্ট টাইপ অফ মেশিনারি ইকুইপমেন্টস থাকে, সলিড ওয়েস্টের জন্য আলাদা, লিকুইড ওয়েস্টের জন্য আলাদা, অ্যাজ পার পলিউশন কন্ট্রোল বোর্ড নর্মস উই হ্যাভ টু ডু ইট। তার জন্য একটু কস্ট ইফেক্টিভ কস্টলি হয় প্রজেক্টটা। না ডিপিআর এখন তার মানে আমি একটা মানে কি একটা প্ল্যান এস্টিমেট আমি ডিসির কাছে দিয়েছি, তো ডিসি স্যারের পজিটিভ একটা আমাকে দিয়েছে যে দেখি যদি গভর্নমেন্ট অফ আসাম আর মানে কি সিএসআর প্রজেক্ট দুটো মিলিয়ে যদি করা যায় তখন ফুলি ইফেক্টিভ হবে। তার জন্য ডিসি স্যারের সঙ্গে কথা বলিয়া যতটুকু জলদি হয় বলে আমাদেরই ভালো। धुलाई में खाली ट्रक से 1000 किलोग्राम बर्मी सुपारी जब्त किया गया और एक को गिरफ्तार किया गया है। बर्मी सुपारी की तस्करी का एक और नया तरीका लेकिन सफल नहीं हुआ, पुलिस ने पकड़ लिया। खाली ट्रक को धुलाई थाने के सामने जब्त कर लिया गया, लेकिन किसी और के लिए यह जान पाना मुश्किल था कि ट्रक में सुपारी है। हालांकि धुलाई पुलिस ने ट्रक की बॉडी को काटकर 1000 किलो सुपारी बरामद कर लिया। शनिवार सुबह लैलापुर पुलिस की गश्ती चौकी के नाका चेकिंग पॉइंट को पार करके यह गाड़ी सिलचर की ओर आ रही थी। ट्रक को धुलाई थाने के प्रभारी निरीक्षक मनोज बरुआ के नेतृत्व में धुलाई थाना के सामने नाका जांच चेकिंग पर एक 6 पहिया टाटा ट्रक जिसकी गाड़ी संख्या AS11DC 1116 को रोका गया। शुरुआती तलाश से पता चला कि ट्रक पूरी तरह खाली थी। गुप्त सूचना के आधार पर जब पुलिस ने इलेक्ट्रिक कटर से की बॉडी को काटा तो बेहद चालाकी से गुप्त कक्ष में बर्मा की सुपारी छुपाकर रखी गई थी। मौके पर ही ट्रक चालक सद्दाम हुसैन लश्कर उम्र 32 निवासी धुलाई थाना क्षेत्र कछार के हवाई तांग को गिरफ्तार कर लिया गया। मुख्यमंत्री डॉक्टर हेमंत बिस्वा शर्मा ने असम के लखीमपुर में विशेष टीकाकरण अभियान 2.0 का शुभारंभ किया। मुख्यमंत्री डॉक्टर हेमंत बिस्वा शर्मा ने आज लखीमपुर जिले के दौरे के दौरान विकास के लिए एक पोषक कार्यक्रम के तहत अमी धूना सूती में विशेष टीकाकरण अभियान 2.0 असम का शुभारंभ किया। इस अभियान के तहत हर बच्चे का पूर्ण टीकाकरण सुनिश्चित करने और गर्भवती महिलाओं को टीडी के खिलाफ टीका लगाने के लिए विशेष व्यवस्था की जाती है।
इस दिन मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा ने टीकाकरण अभियान का शुभारंभ किया और कपिल देव टाइड और अर्क ज्योति टाइड नामक 2 बच्चों का टीकाकरण किया। श्रीवानी पायंग नामक गर्भवती महिला के टीडी टीकाकरण के दौरान उपस्थित थे। साथ ही उन्होंने अभिभावकों से इस अभियान के दौरान नियमित टीकाकरण से वंचित सभी बच्चों को टीका लगाने के लिए आने का आग्रह किया। सिलचर मेडिकल कॉलेज अस्पताल में डॉक्टरों और मरीज के परिजनों के बीच एक और मारपीट की घटना। यह घटना शुक्रवार सुबह हुई, जहां 66 वर्षीय एक महिला को जूनियर डॉक्टरों ने इलाज के लिए लाने के बाद उसके साथ दुर्व्यवहार किया। मरीज के परिवार ने आरोप लगाया। 65 वर्षीय मीरा लश्कर और उनके बेटे फखरुल इस्लाम लश्कर 32 वर्ष ने कहा कि उनकी मरीज शुक्रवार सुबह अस्पताल के मेडिसिन विभाग में लाया गया था और डॉक्टरों ने पहले उसके साथ बदसलूकी की। उन्होंने इसे रोका और कहा कि वे मरीज को निजी अस्पताल ले जाएंगे। इस बात से जूनियर डॉक्टर भड़क गए और उनकी पिटाई कर दी। यहां तक कि एक पुरुष डॉक्टर ने मीरा लश्कर को उनके कपड़ों से पकड़कर जमीन पर गिरा दिया। फारूक इस्लाम का शरीर पर भी काफी अलग अलग हिस्सों के जख्म पाया गया। इस बीच मेडिकल कॉलेज ने शिकायत की कि मरीज के परिजनों ने डॉक्टर को पीटा और डॉक्टर को घायल कर दिया। दोनों पक्षों का मेडिकल कराया गया। पुलिस ने एक दूसरे के खिलाफ शिकायत दर्ज कराई, लेकिन मेडिकल कॉलेज के शिकायत पर पुलिस ने फखरुल इस्लाम को गिरफ्तार कर लिया। अभी मैं डॉक्टर के पास लेके आया था, ओके। फिर एक नर्स आई वहाँ पे, उनको दिखा रहा था मैं, जो भी पुराने रिपोर्ट से उनको दिखाया मैंने। वो सब दिखाने के बाद जब इनको मैंने बोला यहाँ पे मुझे एडमिट नहीं कराना है, ओके, ये लोग ऑलरेडी एक नर्स आई उनका ब्लड टेस्ट लेने के लिए। नर्स ने थोड़ा बुरी तरीके से निकाला उनका ब्लड। माँ ने उनको बोला कि भाई थोड़ा आप आस्ते करो। उन्होंने बोला ना আমি ওমাইছি ব্লাড আইছে মনে হয় ও আমার দোষ হইছে ভাই ও আমার দোষ হইছে তারা কি বলছে ওই কোনদিন তুমি ইনজেকশন দিছো না নি আমারে ওই আমি বেমারি আরো জনকে দিতরা তারা গীতা ওইটা খেম মারছে আপনারে আমি ডাক্তার তো সারা নাম চিনি না আমি ডাক্তারের আমি দেখাইয়া দিমু খরকে খরকে মারছো ছেলেরাও আসেনি সব সামনে গেলে আমি তারা ওখানেও তারা মারছে, তারা আমার মারছো মারে ব্যবহার আমারে ফালাইছই ননো ব্যবহার শিখাইছে আমার মারে ভিতরে নিছন রুমের ভিতরে নিছন বুয়া অন ডিউটি আজকে। তো আজকে ওপিডি মেডিসিন ওপিডিতে আমাদের ভিড় খুব একটা বেশি ছিল না পেশেন্টে সকালবেলা। তো ধরে নিন 11:30 নাগাদে একটা পেশেন্ট তার বুকে ব্যথা নিয়ে, বয়স্ক পেশেন্ট বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে আমাদের মেডিসিন ক্যাজুয়ালিটি যেটা ওপিডির পাশেই ওই রুমে এসে প্রথম অ্যাটেন্ড করেছে। তো আমার যে ডক্টর ডিউটিস ছিল ওরা দেখেছে পেশেন্টকে দেখার পরে সঙ্গে সঙ্গে ইসিজি করা হয়েছে। ইসিজিতে ফাইন্ডিংস পাওয়া গেছে যে ওনার হার্টের প্রবলেম আছে, যার দরুনে তাকে বলা হয়েছে মানে ছেলেকে এবং ওই পেশেন্টের স্ত্রীকে যে কার্ডিওলজিতে এই পেশেন্টকে ভর্তি করতে হবে। আর ইন দ্য মিন টাইম সিস্টারকে বলা হয়েছে যে যেহেতু শ্বাসকষ্ট ছিল আমরা কিছু ওষুধ দিই ইঞ্জেকশান, তো ওইটা দিয়ে ওনাকে কার্ডিওলজি পাঠানো হবে। বাড়িতে টাইম কথা সব ঠিকই ছিল। তখন পেশেন্টের ছেলে তখন বলছিল যে এই হসপিটাল খুব একটা হাইজিনিক নয়। তো তখন আমাদের ডাক্তাররা বললো যে এটা তো আমরা তো এখানেই ডিউটি করি যেরকম চলছে। তো ও প্রথম থেকে একটু যেমন অনিচ্ছা ছিল। তারপরে সিস্টার এসে ইঞ্জেকশন দিল। আইভি ইঞ্জেকশনে সবসময় একটু টেনে দেখতে হয়, তখন সিরিঞ্জে একটু ব্লাড আসে, আবার তখন সিরিজটা দিয়ে ওষুধটা দেওয়া। তো ওর আপত্তি ছিল যে এই সিরিঞ্জের মধ্যে ব্লাড কেন আসে। তো এটা আমার ডক্টরকে বলছিল, তো ডক্টর বলেছে এটাতে কিছু হয় না, ওষুধটা যাওয়া দিয়ে কথা। তো এরপরে বলে না আমার তো ঠিক লাগছে না এখানে পরিস্থিতি। তখন পেশেন্টকে বলা হলো, মানে ছেলেকে বলা হলো যে ঠিক আছে আপনার যদি এই জায়গাটা পছন্দ হচ্ছে না তাহলে আপনি তাড়াতাড়ি করে কোনো অন্য হসপিটাল নিয়ে যান, যেন পেশেন্টের চিকিৎসাটা খুব শীঘ্রই স্টার্ট করা যায়। তো ওই সময়ে কি হলো, তখন সঙ্গে সঙ্গে ওই ছেলে একটু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করা শুরু করলো আপনাদের নাম বলেন, ডেজিগনেশন বলেন, বাড়ি কোথায় বলেন, আর আমি আপনাদের ফটো নিচ্ছি। হ্যাঁ, তো ওই ছবি নেওয়াতে তখন আমার ডাক্তারকে বললো যে উইদাউট মাই পারমিশন আপনি তো ছবি নিতে পারেন। তো যার কারণে আমার ডাক্তার ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল, হ্যাঁ, নিয়ে যেন ছবিটা ডিলিট করা যায়। ওটা করতেই কী করেছে, সঙ্গে সঙ্গে আমার ডাক্তার যে অন ডিউটি ছিল ওকে ওই ছেলে অ্যাটেন্ডেন্ট প্লাস ওর মা প্রথমে শুরু করেছে, দুটো থাপ্পড় মেরেছে। ছেলে ওকে ধরে মাটিতে ফেলে মেরেছে, ওর কাটা হয়েছে কানের পিছনে, চশমাও জানি না ভেঙে গেছে কিনা।
তারপরে উঠার পরে কোনো রিপার্কেট করেনি আমার ডাক্তার, বাকিরাও একটু জমেছে, তখন অ্যাটেন্ডেন্সরাও ভিড় জমে গেছে। সবাই জিজ্ঞেসই করছিল ওকে যে কিসের জন্য হাত তুললো ডাক্তারের। তো ওর কথা ছিল যে আপনি কিভাবে বলেন যে ফটো তোলা ইলিগাল। পেশেন্টের কনসাল্টিং রুম বা এক্সামিনেশন রুমের ভিতরে কোনো ফটো তোলা বা সিসি ক্যামেরা রাখা এটা নিয়ম নেই, প্রাইভেসি, পেশেন্টের প্রাইভেসি নষ্ট হয়। ওই কথা চলছিল। প্লাস ততক্ষণে কিছু অ্যাটেন্ডেন্ট এরাও রাগ করেছে যে ওদের পেশেন্টকে অ্যাটেন্ড করা হচ্ছে না, ভিড় জমে গেছে, যার দরুনে এরপরে হাতাপাই লেগেছে। কারা করেছে, কোন অ্যাটেন্ডেন্ট করেছে, কি করেছে সেটা তো আমি স্পষ্ট করি। কতজন ডাক্তারের উপরে অ্যাটাক হয়েছে? কতজন ডাক্তার মানে এই মানে কতজন ডাক্তারের উপরে অ্যাটাক হয়েছে বা কতজন ইনজিওর হয়েছে? আমার তো একজন ডাক্তার ছিল ক্যাজুয়ালিটি, ও সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ওর উপরে হয়েছে। আর সঙ্গে আমার আরেকজন ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ছিল, ওকে ধাক্কাধাক্কি করেছে যেহেতু ও আটকাতে গেছে। তো বেসিক্যালি একজন ডাক্তারের উপরে। ওদের কি ইনজুরি যে বললাম আপনাকে, কাটমার্ক হয়েছে কানের পিছনে। ওদের একটা অভিযোগ যে ওরা মানে ছেলে ডাক্তাররা মিলে একজন মহিলা মানে অ্যাটেন্ডেন্টকে মেরেছে মাটিতে ফেলে। সেটা তো হতে পারে না। হ্যাঁ, আমাদের ডাক্তারদের দেখেন এমন একটা ট্রেনিং জিনিসটা যে আমরা পেশেন্টের উপরে হাত তো দূরের কথা, অ্যাটেন্ডেন্ট যে মহিলা তার উপরে কোনো ছেলে মানুষ আমার মনে হয় না যে হাত তুলেছে। এখন নিজের প্রোটেকশনের জন্য যদি এই কথাটা বলে থাকে তাহলে তো এটা আমরা বিশ্বাস করতে পারি। মানে ওনার কাছে তো আমি আশা করি ওই লেডির কাছে বা কোনো কাটমার্ক কিছুই নেই, এতই জুড়ে যদি মারত। पिटाई से मजदूर की मौत। उदरबंद में मारपीट के एक दिन पहले हीरा बौरी नाम का मजदूर तमीजुद्दीन के डंपर ट्रक कर्मी के रूप में काम करता था। मंगलवार को हीरा बाउरी के काम पर नहीं जाने के कारण तमीजुद्दीन हीरा बाउरी के घर गया और उसके गले में तौलिया बांधकर उसे तमीज ने घिसते हुए अपने घर ले गया। हीरा बाउरी को तमीज और उसके परिवार वालों ने पीट कर बेहोश कर दिया। तमीज और उसके परिवार वाले उसे सड़क पर छोड़कर भाग गए। बाद में स्थानीय लोगों समेत परिजन ने हीरा बाउरी को उदारबंद अस्पताल ले गए। हीरा बाउरी को उदारबंद अस्पताल से सिलचर मेडिकल कॉलेज रेफर कर दिया गया। सिलचर मेडिकल कॉलेज में इलाज के दौरान हीरा बाउरी की बुधवार शाम को मौत हो गई। आरोपियों को फांसी देने की मांग को लेकर गुरुवार की सुबह स्थानीय लोग उदारबंद थाने पर जमा हो गए। बाद में पोस्टमार्टम के बाद हीरा बाउरी के शव को उदारबंद थाने से जुलूस के साथ ले जाया गया। আপনার নাম? আপনার কে মারা গেছেন? কে মেরেছে? সঙ্গে কারা ছিল? সঙ্গে কেউ ছিল না, আমি দেখিনি, আমি ঘরে ছিলাম না। আমি যত সময় ঘরে ছিলাম আমার স্বামীও ছিল, আর ও আসে করে আমার স্বামীকে নিয়ে গেল, আর ওদের ঘরের সামনে নিয়ে গামছা গলায় লাগাই করে মারলো। আচ্ছা, আমি গামছা গলা দিয়ে কিভাবে মেরেছে? টেনে তার বাড়িতে নিয়ে ঢুকিয়ে দিয়েছি। আর সবাই মিলে? এখন একলা মারেছে, আমি দেখিনি, আমি কারেন্ট বিলিতে উদারবন চলে গেল। আচ্ছা, তো আমার স্বামীকে মেরেছে, আমার এখন তারে লাগে, তারে আনিয়া দেওয়া আমরা সবের জায়গা। কাকে লাগে? আসামিটা আনিয়া দেওয়া। আসামিকে তো গ্রেপ্তার করা হয়েছে। এখন আপনার স্বামীকে তো হারিয়েছেন, এখন আপনি কি ধরনের প্রতিবাদ চান? শাস্তি চাই, ওর ফাঁসি দেব, আর কি চাই? জোরে বলুন। আমি তার ফাঁসি চাই, আমি কিছু আসামি চাই। আসামি তো অ্যারেস্ট হয়েছে। এখানে উপস্থিত আছেন শনিচরা সাঁওতাল, ওনার কাছ থেকে জানবো তাদের প্রতিবাদের ভাষা। আমরা এখানে আজ উপস্থিত হয়েছে, গতকালকে আমরা আপনারা নিশ্চয়ই নিউজের মাধ্যমে পেয়েছেন, এটা গতদিন আমাদের একজন শ্রমিক ভাই মারা গেছেন, যার অপরাধ এটাই ছিল যে উনি তমিজুর নামে যে লোকটি ছিল যে ওনাকে মারেছেন, ওনার কাছে একটু বলেছিল যে আমার আজকে শরীরের অবস্থা ভালো নেই, আমি আজকে কাজে যাব না। এটাই ওনার সবচেয়ে বড় অপরাধ, যার কারণে আজ ওনাকে এই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। তো আজকে এই শ্রমিকের এতটুকু অপরাধ আছে যে উনি আজ ওনাকে কাজে না যাওয়ার কথা বলেছেন। ওনাকে বাড়িতে নিয়ে গিয়ে ওনার সহপরিবারে মিলে যেভাবে নিঃস্বার্থ মেরে হত্যা করেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা এবং অনেক নিন্দাজনক ঘটনা। আমরা চাইলে আমরা ওনার ঘর বাড়ি ভাঙতে পারি, কিন্তু আমরা এরকম কিছু করি না, কারণ আমরা পরিস্থিতির উপরে নির্ভর করি এবং আমাদের এই উদারবন যে বৃহত্তর অঞ্চল আছে সেখানে আমরা হিন্দু মুসলিম ভাই সকলে মিলেমিশে চলি। কিন্তু এইরকমই আমাদের অনেক ভাইরা আছে যাদের সঙ্গে আমরা চলাফেরা করি,
মুসলিম সম্প্রদায়ের লোক আছে, কিন্তু ওনাদের সম্প্রদায়ের মধ্যেও এত নিখারজনক একটা পরিবার, যেটার মধ্যে আজকে বর্ষিকা অঞ্চলে ওনাদের মানে অপরাধের অভাব নেই। প্রত্যেকটা পরিবারে ওনাদের লাগা থাকা আছে, প্রত্যেকটা সময়ে ওনাদের এই অপরাধের দেখা যায়। এবং এটার মধ্যে আরেকটা দুঃখজনক ঘটনা দেখা যায় যে ওনাদেরই কিছু ভালো ভালো মানুষ আছে যারা ওনাদেরকে এই ক্রিমিনাল যারা ওরা সাহসতা পাইছে, যে ওয়ান্টেড কিলার বলা যায় যাদেরকে, এই যেটা হয়েছে এটা কিছু মানে ভালো মানুষের দ্বারাই হয়েছে। কারণ ওনারা যখনই কোনো ভুল করতে যায়, কোনো অপরাধ করে, তখন ওনাদেরই কিছু ভালো ভালো মানুষ আসে করে এটা বলে যে না আমরা ঠিক আছে, এটা ভুল করেছে, আমরা এটা সমাধান করবো। নামটা বলবেন সেই অপরাধ। CNN 24 की साप्ताहिक सुर्खियों में बस इतना ही। दीजिए इजाजत, नमस्कार।